চেয়ারম্যান নাদিম মোল্লা সাহেব, এখানে উপস্থিত আছে বাট্টা চাঁদপুর পাড়ি ইনসান নাম কি না ওনার শরীফুল আলম, এখানে উপস্থিত আছে ওয়ার্ড মেম্বার মুস্তুফা সাহেব, এখানে উপস্থিত আছে আর বিভিন্ন জনগণ, এখানে উত্তরবাট্টা যুবক কমিটি উপস্থিত আছে, এখানে মুখলেস। আসসালামু আলাইকুম। আমার কথাটা হইল, আপনারা গান শুনতে আইছেন মানবতা সৃষ্টি করিয়া সুন্দর করিয়া হই হাল্লা না করিয়া গান শুনবেন। গান একটা জিনিস প্রতি বছরে আমরা ছেলেপেলেরা দেয়া আমি না করি তেমন দেলা এটা গণ্ডগোল করতে পারবেন না। দেশের পরিস্থিতি অনেক খারাপ আছে, এটা আমরা রিক্সের উপরে একটা গান দিছি, গণ্ডগোল না করে যদি ভালো না লাগে আস্তে আস্তে চলে যাবেন, আর ভালো লাগলে সুন্দর মতো বইয়া গান শুনবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। হ্যালো 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 ভাই কি করে হ্যালো এই তো আমারি হালকা নিবাব বেগম জিয়ানি দে তারিক জিয়ার নীতিশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার বেগম জিয়ার দেশ, তারিক জিয়ার নীতিশ মতো গর্ব বাংলাদেশ। বেগম জিয়ার নীতিশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার রংপুরের কৃতি সন্তান আবু সাহিদের নাম, দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। রংপুরের কৃতি সন্তান আবু সাহিদ নাম, দেশের জন্য গর্ব বাংলাদেশ। তারিক জিয়ার নীতিশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার স্বৈরাচারী শাসন হতে মুক্ত হলো দেশ। স্যালুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। স্বৈরাচারী শাসন হতে মুক্ত হলো দেশ।
চব্বিশের যুদ্ধে ছিলেন জ্ঞানী গুণী ধানের শীষে একটি করে দিবেন সবাই ভোট। আসবে আবার বীরের বেশে, আসবে আবার বীরের বেশে স্বাধীন বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ, বেগম জিয়ার দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। দয়া করে শুনে যা, ওহি ভাই দয়া করি শুনি যা। সভাপতির নাম টিটু মিয়া, সভাপতির নাম টিটু মিয়া। দেওপাশা তাহার বাসস্থান, তার লইয়া বাংশি দলের গান। সভাপতির নাম টিটু মিয়া, সভাপতির নাম টিটু মিয়া। দেওপাশা বাসস্থান, তার লইয়া বাংশি দলের গান। সহ সভাপতি সোহাগ মিয়া, সহ সভাপতি সোহাগ মিয়া। বাটা গ্রামে তার বাসস্থান, তারে লইয়া বাংশি দলের গান। সহ সভাপতি সোহাগ মিয়া, সহ সভাপতি সোহাগ মিয়া। বাটা গ্রামে তাহার বাসস্থান, তারি লইয়া বাংশি দলের গান। ম্যানেজারের নাম বাদল মিয়া, ম্যানেজারের নাম বাদল মিয়া। দেওপাশা তার বাসস্থান, তারি লইয়া বাংশি দলের গান।
লইয়া বানসি দলের সেক্রেটারির নাম হাই দুনিয়া, সেক্রেটারির নাম হাই দুনিয়া, বাটা গ্রামে তাহার বসস্থান, তার লইয়া বানসি দলের কেশিয়ারির নাম মনির মিয়া, কেশিয়ারির নাম মনির মিয়া, বাটা গ্রামে তাহার বসস্থান, তারি লইয়া বানসি দলের মেম্বারেরই নাম বলবো, মেম্বারেরই নাম বলবো, দয়া করি শুনিয়ে যান, আমরা মিলে বানসি দলের আটলন ওয়াদের মস্তু মিয়া, আটলন ওয়াদের মস্তু মিয়া, বাটা গ্রামে তার বসস্থান, তারি লইয়ে বানসি দলের আট নং ওয়ার্ডে মস্তু ভাইও, আট নং ওয়ার্ডে মস্তু ভাইও, তারি লইয়ে বানসি দলের গান, দয়া করে শুনি যাও। পরের মেম্বার আছেন যিনি, পরের মেম্বার আছেন যিনি, কবি মিয়া তারি নাম, তারি লইয়ে বানসি দলের গান। পরেরই মেম্বার আছেন যিনি, পরেরই মেম্বার আছেন যিনি, আজ মিয়া তারি নাম, তারি লইয়া বানসি দলের গান।
না লইয়া বাঁশি দলের গান তারি নাম তারি লইয়া বাঁশি দলের পরের মেম্বার আছেন যিনি পরের মেম্বার আছেন যিনি ফজলু মিয়া তারি নাম তারি লইয়া বাঁশি দলের বইয়ের নামটি রহিম রূপান বইয়ের নামটি রহিম রূপান দয়া করি শুনি যান আমরা মিলে বাঁশি দলের গান ও ভাই দয়া করে শুনি যান দয়া করে শুনি যাও উস্তাদের নাম রফিক মিয়া উস্তাদের নাম রফিক মিয়া আটা গ্রামে তার বসস্থান তারে লইয়া বাঁশি দলের গান ও ভাই দয়া করে শুনে যান ও ভাই দয়া করে শুনি হুজুর সাহেব জাহাপনা আব্বা হুজুর মৃত্যুর পর থেকে আমি রাজকার্য পরিচালনা করতে করতে বড্ড হাঁপিয়ে উঠেছি তাই মনস্থির করেছি আমি কিছু দিনের জন্য শিকার থেকে বেরিয়ে আসবো তাতে আপনার কি অভিমত হুজুর? আপনি কখন কোন পথে শিকারে যাবেন তা আমি কি জানতে পারি জাহাপনা? হ্যাঁ হুজুর সাহেব আমি স্থলপথে শিকারে যাব আপনি আমার শিকারের আয়োজন করুন। তাই করব জাহাপনা, কিন্তু আপনি শিকারে যাওয়ার পর রাজ্য পরিচালনা করবে কে সেটা কি আমি জানতে পারি? আপনি হলেন এই রাজ্যের বিশ্বস্ত হুজুর, তাই আমি যতদিন পর্যন্ত শিকার থেকে না ফিরব ততদিন পর্যন্ত আপনি রাজ্য পরিচালনা করবেন। চলুন এখন আমাদের শিকারের আয়োজন করুন। তাই চলুন জাহাপনা, তাই চলুন। হুজুর সাহেব টাকাটির জন্য শুধু পেয়েছি লাঞ্ছনা রঞ্জনা অপমান আর অপমান। আমি মন স্তর করেছি, আমি মন স্তর করেছি, আমি আর কোনোদিন ডাকাতি করবো না, আর কাউকে কখনো কষ্ট দিব না। এই নিয়ে মন স্তর করেছি, ডাকাতি আর কোনোদিন করবো না। লালু ভাই, আমি আর কোনোদিন ডাকাতি করবো না। তুই ডাকাতি করবে না? হ্যাঁ, কেন তুই ডাকাতি করবে না? আমি এই জন্য ডাকাতি করবো না, যেই মানুষ নাকি ঘৃণা লজ্জায় অপমানিত পেতে হয়
জন্য আমি আর কোনোদিন সহ্য করতে পারি না বলে আজ বলেছি আর প্রতিজ্ঞা করেছি আমি আজ থেকে এই কালো ডাকাত আর কোনোদিন ডাকাতি করবো না। এটাই আমার শেষ কথা। তাই হোক। বল তুই ট্রেন ডাকাতির টাকা তুই কাল কি করেছিস? তিন ডাকাতির টাকা আমি গরিবদের মাঝে দিয়ে দিয়েছি লালু ভাই। তুই ভালো করে বল তুই ডাকাতি করবে কিনা? না লালু ভাই আমি আর কোনোদিন ডাকাতি করবো না। তাহলে আমি তোদেরকে মেরে ফেলবো। তাই তো এই তো। বল, তুই ডাকাতি করবে কি? না লালু ভাই আমি আর কোনোদিন ডাকাতি করবো না। সত্যি কে লালু এই কালো তোরা নিজেরা কথা করছিস কেন? সত্তর কালো বলেছে সে নাকি আর ডাকাতি করবে না। কালো তুই কি আর ডাকাতি করবে না? হ্যাঁ সর্দার আমি আর কোনোদিন ডাকাতি করবো না। কি বললে তুই আর ডাকাতি করবে না? হ্যাঁ সর্দার জানিস লালু এই পথে আসা যত সব চলে যাওয়া বলে বল তুই আমার প্রস্তাবে রাজি কি না? না সর্দার আমি আর কোনোদিন ডাকাতি করবো না। তুই ডাকাতি করবে না? তুই জানিস না আমার ভালো করে জানা আছে তোকে কি করে রাজি করাতে হবে সেই কায়দা কোথাও আমার ভালো করে জানা আছে। আরে জয় রাম গুলি আছে আমি 1 থেকে 3 পর্যন্ত গণনা করবো। যদি তুই আমার প্রস্তাবে রাজি না হও, তাহলে তোর পিস্তলের গুলি ছুটে যাবে তোর। বল, 1, 2 আমি রাজি সর্দার রাজি। কিরে লালু তুই না বলেছিলে কালু আর ডাকাতি করবে না? সে যখন আমার প্রস্তাবে রাজি হয়ে গেছে। সর্দার কালো যখন আমাদের প্রস্তাবে রাজি হয়েছে চলো আমরা কিছু আনন্দের ব্যবস্থা করি। তুই ঠিক বলেছিস রে লালু। এই কে আছে? আমি আছি আমার আস্তানে পাঠিয়ে দে। তাই যাচ্ছি।
যাব তোমাদের বলছি দিয়ে যাও, এখন তোমরা চলে যাও। সদর সদর কিরে চেঙ্গে, তুই এমন ভাবে তুই আসছিস কেন? আমাদের বনে একাত্তর বাচ্চা শিকার করতে আসতেছে। একাপর বাচ্চা, একাপর বাচ্চা, তুমি অতীতের কথা ভুলে গেছো। আমি কিন্তু ভুলি নেই। একদিন এই পেটের কিনারে জ্বালা আমি তোমার বাড়িতে গিয়েছিলাম এক মুঠো ভাতের জন্য। তুমি আমাকে এক মুঠো ভাত না দিয়ে গার ধরে বের করে আমাকে মারিতে যাবো। শাবুকের জ্বালা এখন আমি বুঝি না। আজ আবার সামান্য শুধু কাটছে। তুমি আস্তে আস্তে বনে শিকার করতে তোমার কাছে যত দলদ আছে আমরা লুট করে নিয়ে যাব। এই লালু আর কালো হ্যাঁ সর্দার একাপর বাসা আস্তে আস্তে বনে শিকার করতে একাপর বাসা তার সাথে সাথে একাপর বাসার উপর যাইতে হবে। কিন্তু একটি কথা স্মরণ রাখিস, একাপর বাসা যেন কিছুতে পালিয়ে না যেতে পারে। এখন আমরা দল হ্যালো না, সারাটি বন তন্ন তন্ন খুঁজে এলাম, কিন্তু কোথাও একটি শিকারের সন্ধান করতে পারলাম না। তবে কি আজ আমাকে স্বর্ণ হাতে প্রাণাতে ফিরে যেতে হবে? ও পূজা, কোথায় পালাবে বাসা? কে তোমরা? তোমরা দেখা তাহলে আমি এসেছি বন মাঝে শিকার করতে। আমার কাছে ধন রত্ন কিছুই নেই। তোমরা আমাকে কেন আক্রমণ করেছো ভাই দেখা? তোমরা আমাকে আমার প্রাণ ফেলে যেতে দাও। তোমাকে বাসাতে যাইতে দিব। তোমার কাছে ধন দৌলত কিছু নাই। তোমার গলায় দেখা যা বহু টাকার একটি মুক্তার মালা, সেই মালাটা আমাকে দিয়ে দাও। না, না, দুহাই ডাকাত, আমি তোমাদেরকে অনুরোধ করে বলছি, এই মুক্তার মালা আমি কিছু বেশি না। এটা হলো আমার বাসাই আমার দাদা দিয়েছিল আমার পিতাকে, আমার পিতা দিয়েছে আমাকে। আমি তোমরা অন্য কিছু চাইতে পারো, এই মুক্তার মালা আমি কিছু চাই, তোমরা এনে কিছু না, কিছু চাই না। বনের মধ্যে বনরাজ আছে, এই বনে ওদের ডাকাতি করা যাবে না। তোরা পালিয়ে যা। পালিয়ে যাবো? পালিয়ে তো পারে না। তাহলে পালাবি না তোরা? তাহলে আয় আমার সাথে লড়াই দে। আমার কাছে যদি আর কোনোদিন বাধা দেয়, এই বনের মাঝে সবাই তোকে ক্ষমা করলে আমি তোকে ক্ষমা করবো না। তুই কোন আছিস? ভাই জঙ্গলি রাত, আমি নিরাজপুর রাজ্যের বাদশাহ একাভ্বর আছি। আমি এসেছিলাম বন মাঝে শিকার করতে। হঠাৎ এই ডাকাতের দল আমাকে আক্রমণ করেছে ভাই জঙ্গলি রাত। তুই রাজা আছিস, তুই 2-4টা সৈন্য নিয়ে কেন এই বনে এলে না? জানিস না এই বনে বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, ডাকাত আছে। যদি আজ তুই বাঘের হাতে ধরা পড়তে, তাহলে তোর খতম করে দিত। সাবধান, আর কোনোদিন একা আসবি না।
ভাই জুনিরাজ, আমি নিরাজপুর রাজ্যের বাদশাহ কাব্য। আমার একটা কর্তব্য আছে, আমি এসেছি বনমাঝে শিকার করতে। আমার কাছে ধন রত্ন কিছুই নেই, তোমাকে আমি কি দিয়ে খুশি করবো ভাই বনরাজ? এই নাও আমার শরীর জামা, আর ওই দূরে বাঁধা আছে আমার উড়িয়া বাজঘোড়া। এই দুটো জিনিস আমি তোমাকে দাঁড়ি করলাম ভাই জুনিরাজ। আরে রাজা, আমি জঙ্গলি পঙ্গলি মানুষ আছি, জঙ্গল মে লতা পাতা দিয়ে ঘর বানিয়ে থাকি। তোর জরির জামা আর উড়িয়া বাসগুড়া আমি কোথায় রাখবো রে রাজা? ভাই জুনিরাজ, তাহলে তুমি আমার কথা শোনো। তোমাকে উড়িয়াবাদ ঘোড়ার ঝড়ির জামা কেন দিচ্ছি জানো? আমার রাজ্যে যখন রাজা বাদশাহের উৎসব হবে, তখন তুমি সেই ঝড়ির জামা গায়ের পরে উড়িয়াবাদ ঘোড়া দৌড়াতে দৌড়াতে আমার রাজ প্রাসাদে যাবে। আমি অন্য অন্য রাজা বাদশাহকে বলবো, এই সেই জঙ্গিরাজ একদিন যেহেতু আমি বলে স্বীকার করতে, সেদিন সে আমাকে ডাকাতের হাত থেকে উদ্ধার করে দিয়েছো। সেদিন আমি তাকে এই উড়িয়াবাদ ঘোড়া আর ঝড়ির জামা দান করেছিলাম। আজ হতে সে জঙ্গিরাজ নয়, আজ থেকে সে হবে আমারই ভাই। ঠিক আছে রাজা, ঠিক আছে, আমি তোর দান সতরে গ্রহণ করে নিলাম। দে আরে রাজা, তোর যখন আমার শিকার করতে মন ছাবে, তখন তুই আমাকে স্মরণ করবি। দেখবে আমি তোর পাশে পাশে থাকবো, আর তুই শিকার করতে করতে মজা লুটাবে। চল, এবার চলো ভাই, এবার এই বনপথ থেকে লুকালো থেকে রাজপ্রাসাদে তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলো ভাই বোনরা। উজির সাহেব, আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, আমি শিকার থেকে এসে শুনতে পেলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কি ষড়যন্ত্র করেছে এবং কেন করেছে তা কি আপনি বলতে পারেন? না জাহাপনা, তা তো আমি কিছুই বলতে পারবো না। আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই বা কেন? উজির সাহেব, আমার কাছে কোনো কিছু গোপন করবেন না, সত্য করে বলুন প্রজারা আমার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করেছে? বলতে যে আমার সাহস হচ্ছে না জাহাপনা। আমি আপনাকে অবধান করলাম, নির্ভয়ে বলুন। কি বলবো জাহাপনা, আপনার কোনো ছেলে মেয়ে নেই, খোদা থালা আপনাকে আঠি করে করে রেখেছে। তাই প্রজারা বলছে, প্রজারা কেন, আমিও বলছি আপনার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্য ছুটে না। তাই আমরা মনস্থির করেছি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবো। কে বললে উচিত? আমার অন্যে প্রতিফলিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত কথাবার্তা তোমার সাহস হতে করে যাও, এই মুহূর্তে তুমি আমার সম্মুখে বেড়ে যাও। ঠিক আছে জাহাপনা, আমি চলে যাচ্ছি। যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, আমি আপনার প্রাসাদে উজিরের চাকরি করেছি। যেখানে বস্ত্রের দরকার বস্ত্র দিয়েছি, যেখানে খাবারের দরকার খাবারে দিয়েছি, যেখানে কুটিরের দরকার কুটির দিয়েছি। আজ আপনি লক্ষ লক্ষ প্রজাদের সঙ্গে দূর দূর করে পালিয়ে দিয়েছেন। আপনার এমন দিন আছে, শত কাছে উজিরকে পাবেন না। বিদায় জাহাপনা, বিদায় বিদায়। আমি কি করলাম? আমি তো জানি সে নিশ্চুত। পূজা পাল্লা আমাকে একটি না 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 না, আমি আর এই রাজ্যে থাকবো না। আমার মুখ দর্শনে লাখো লাখো প্রজার মুখে অন্য চোখে না। আমি আর এই রাজ্যে থাকবো না। আমি নির্জন বলে দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। বৃথা চিন্তা করোনা রাজ, ওরে বৃথা চিন্তা, বৃথা চিন্তা।
নারাজ ওরে বৃথা চিন্তা বৃথা চিন্তা করো নারাজ দেখো দেখি ভগবানে ও শান্তি বিনা প্রাণে দেখো ভক্তি ভগবানে অশান্তি বিনা প্রাণে সার করো হে গুরুচরণ চরণ মনে আশা হবে পুরো ওরে বৃথা চিন্তা বৃথা চিন্তা করুণারা বলে এ সংসারে আসে দুঃখ বারে কর্ম বলে এই সংসারে আসে দুঃখ বারে বারে কর্ম খলে হলে পরে হলে পরে কন্দন মোচ চিন্তা চিন্তা করো নারা ওরে বৃথা চিন্তা বৃথা চিন্তা করো নারাজ ওরে বৃথা চিন্তা বৃথা চিন্তা বৃথা চিন্তা করো নারাজ আমি আর মিথ্যা চিন্তা করব না, আর ঠাকুরের কথা মানব না। আমি চলে যাব সত্যি নির্জন মনে, যে আমি আমার প্রাণ বিসর্জন দেব। যে নিরাজপুর রাজ্যের একটি প্রজা না কেড়ে 71 বর্ষা কানা খেত না, আর 71 বর্ষা রাজ্যময় ঘুরে ঘুরে যাদের ঘরে অন্য নেই অন্যর ব্যবস্থা করেছে, যাদের বাসস্থান নেই বাসস্থানের ব্যবস্থা করেছে। আর আজ কিনা সেই প্রজারা আমাকে কিনা ধিক্কার দিচ্ছে। না না না, আমার জন্য এই প্রজাগণ রাজ্য ছেড়ে কেন চলে যাবে? আমি একা চলে যাব নির্জন বনে প্রাণী বিসর্জন দিতে। পিতা পিতা গো, আমি তোমার এই সিংহাসনে মান মর্যাদা রাখতে পারলাম না পিতা। তাই তো আমার এই শিউরে রাজ মুকুটার শোভা পাইনি পিতা। আমি আমার এই রাজ মুকুট
সিংহাসনে রেখে আমি চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাব। বিদায় তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমায় ক্ষমা করো। আমি যে তোমার অযোগ্য সন্তান পিতা, আমি তোমার অযোগ্য সন্তান। না, একই সিংহাসন তর তর করে কেঁপে উঠছে কেন? জাহান্নারা, জাহান্নারা! না না, আমি আর জাহান্নারাকে ডাকবো না। সে যদি এসে পড়ে তাহলে আমার যাওয়াই হবে না। সুখে থাকো, আমার রাজ্যের রাখো রাখো প্রজাগণ। তোমাদের রাজপুরীর বাদশা তোমাদেরকে রেখে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায় নীলাজপুরের প্রজাগণ, বিদায় বিদায়।